জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচারের অংশ হিসেবে এবার সামরিক গোয়েন্দা ডিজিএফআই এর আয়নাঘর বা বন্দিশালা পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা। আজ ঢাকা সেনানিবাসে সংস্থার সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার জেআইসিতে আয়নাঘর পরিদর্শন শেষে ব্রিফ করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, ১:১১-র সময় এই আয়নাঘরেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্দী রেখে নির্যাতন করা হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে বিগত আওয়ামী লীগ সরকার একটি অমানবিক রাষ্ট্র কায়েম করতে আয়নাঘর প্রতিষ্ঠা করেছিল বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। এই টর্চার সেলের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনতে আবেদন করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, ৫ আগস্টের পর অনেক জায়গায় আলামত সহ অসংখ্য তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে। বাংলাদেশে যেন এমন আর কোনো বন্দিশালা না হয় সেই লক্ষ্যেই কাজ করবে ট্রাইব্যুনাল। আজকে যে জেআইসিটি, এখানে কিন্তু আমাদের ব্রিগেডিয়ার আজমি সহ অনেক বন্দীদেরকে এই জেআইসিতে রাখা হয়েছে। দিনের পর দিন তাদের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে। আরও একটি বিষয় দেখবেন, ১:১১-র সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। অনেক ভিকটিমদেরকে সেখানে মাসের পর মাস, বছরের পর বছর আটকে রাখা হয়েছে, তাদের উপরে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে। আপনারা ইতিমধ্যে জানবেন যে এই টিএফআই এবং জেআইসি সেলের সম্পৃক্ত যেসব কর্মকর্তারা ছিল তাদের অনেকেই বিচারের আওতায় আনা হয়েছে এবং তাদের বিচার চলছে, এবং ভবিষ্যতেও যাদের সংশ্লিষ্টতা এইভাবে পাওয়া যাবে তাদেরকেও এই অমানবিক ঘটনার জন্য বিচারের সম্মুখীন করা হবে। বাংলাদেশে অস্থিরতা তৈরিতে শেখ হাসিনাকে সুযোগ সৃষ্টি করে দিচ্ছে ভারত, এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, ব্যক্তি হিসেবে শেখ হাসিনা ও তার দোসরদের অন্যায়ের বিচার হবে। দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার করতে তদন্ত চলছে বলেও জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাবি সাদা দল এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটেব আয়োজিত আলোচনায় মন্ত্রী আরও বলেন, চেতনা বিক্রির রাজনীতি এদেশে আর কখনোই হবে না। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে কাজ করছে বিএনপি। এতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের দোসরদের ফেরাতে যারা নমনীয় সুর দেখাচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি হবে না, তার বিরুদ্ধে রাজনৈতিক দলের অন্যান্য কোনো পানিশমেন্ট হবে কি হবে না, দীর্ঘ সময়ের জন্য বা অল্প সময়ের জন্য স্থগিত হবে কি হবে না, এই বিধানগুলো সেখানে দেয়া আছে এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হবে কিনা সেটাও ওখানে বলা আছে। সেই আইনে তদন্ত হচ্ছে, আমরা আশা করি খুব শীঘ্র সে তদন্ত শেষ করতে পারব। চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে ফেল করেছে। ৭১-এর চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে মারাত্মকভাবে ফেল করেছে। শেখ হাসিনা ৭১-এর চেতনা বিক্রি করতে করতে দিল্লিতে যেয়ে বসে আছে। আমরা বলেছি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। সরকারি কাজে যে কোনো গাফিলতির কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একথা জানিয়েছেন তার রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের 5 মাসের উন্নয়ন যাত্রা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় সরকারের সব ইতিবাচক দিকগুলো জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান রিজভী। জনগণের কাছে সকল কাজের হিসাব থাকলেই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধ হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। এই সরকার এই 5 মাসে কি করেছেন তার একটি পরিসংখ্যান সহ কিছু ঘটনাবলী এইটাতে তুলে ধরেছেন নাজমুল হাসান সাহেব। তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে কিনা এটা তিনি দেখছেন, এবং সেক্ষেত্রে কোনো গাফিলতিও তিনি যেমন সেটিকে পাত্তা দিচ্ছেন না বা সেটির বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নিচ্ছেন। যদি কেউ গাফিলতি করে, সে কি বলে যে আমলাতন্ত্রের লোক হোক, ব্যুরোক্রেসির লোক হোক, রাজনৈতিক লোক হোক, শক্তভাবে তিনি সেটা পদক্ষেপ নিচ্ছেন।
জুলাই স্মৃতি জাদুঘর কোনো রাজনৈতিক দলের নয়, বরং জাতীয় ইতিহাস চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাদুঘরের বিভিন্ন বিষয় পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ফেলানি সহ সীমান্ত হত্যার তালিকা সরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি মোদি বিরোধী আন্দোলনের কিছু স্মৃতিও জাদুঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরতে জাদুঘরে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং ঢাকার বাইরের আন্দোলনকারীদেরও আলাদা গুরুত্ব দেওয়ার দাবি জানান নাহিদ ইসলাম। এই জাদুঘর একটা স্বায়ত্তশাসিত জাদুঘর হওয়া উচিত, কারণ এটা কোনো বিশেষ শাখা জাদুঘর না। একটা শাখা জাদুঘর বা আমলাতান্ত্রিকভাবে এই জাদুঘর যদি আমরা পরিচালনা করতে চাই, জাদুঘর পরিচালনা করা সম্ভব হবে না। এই জাদুঘর জুলাই স্পিরিটকে ধারণ করে সেই ধরনের লোকদেরকে দিয়েই এই জাদুঘর পরিচালনা করতে হবে, বিশেষজ্ঞ লোকদেরকে দিয়ে। ফলে এটার একটা স্বায়ত্তশাসিত কাঠামো প্রয়োজন, আইন প্রয়োজন এবং প্রায় 200-র মতো জনবল এখানে প্রয়োজন। নির্বাচনের পরে এখানে অনেক কিছুতে পরিবর্তন আনা হয়েছে। তো আমরা এই আবু সাইদের ছবির বিষয়টা আমরা তাদেরকে বলেছি, আমাদের অবজারভেশনে এটা এসেছে। তারা বলেছে আবু সাইদ নিয়ে এটা তাদের পরিকল্পনায় আছে। আবু সাইদ নিয়ে এখানে একটা ফিল্মও তারা তৈরি করছে, সেটাও তারা দেখাবে। দর্শক, সরকারের নতুন জ্বালানি নীতিমালা প্রণয়ন পদক্ষেপের উপর জামায়াতের বক্তব্য তুলে ধরতে এই মুহূর্তে একটি ব্রিফ হচ্ছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমাদের পক্ষ থেকে উদ্বেগের বিষয়গুলো হচ্ছে, এটি নতুন কিছু নয়, এটি পুরনো লুটের দ্বিতীয় সংস্করণ। পতিত আওয়ামী লীগ সরকার তার শেষ সময়ে ক্ষমতা হারানোর মাত্র 2 মাস আগে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি খাতে জ্বালানি তেল বিক্রির নীতিমালা করেছিল এবং সেই সুবিধা পেয়েছিল একটি নির্দিষ্ট গোষ্ঠী। আজ যদি একই মডেল ফিরে আসে, তাহলে জুলাইয়ের রক্তদানের অর্থ কী ছিল? একচেটিয়া চক্র ভাঙা হচ্ছে না, বরং একতরফা হাত বদল হচ্ছে। বলা হচ্ছে বিপিসির একচেটিয়া অধিকার ভাঙলে প্রতিযোগিতা আসবে, দাম কমবে। বাস্তবতা হলো জ্বালানি তেল আমদানির জন্য দরকার গভীর সমুদ্র বন্দরের সুবিধা, সিঙ্গেল পয়েন্ট মোরিং, বিশাল ট্যাঙ্ক টার্মিনাল, পাইপলাইন ও শত শত কোটি ডলারের ব্যাংক লাইন। বাংলাদেশে এই সক্ষমতা আছে হাতে গোনা 3-4টি গোষ্ঠীর। অর্থাৎ রাষ্ট্রীয় একচেটিয়া ভেঙে তৈরি হবে বেসরকারি একচেটিয়া, যার উপরে জনগণের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, সংসদের কোনো জবাবদিহিতা থাকবে না, কোনো নিরীক্ষার ব্যবস্থা থাকবে না। সরকারি প্রতিষ্ঠান খারাপ চললে তাকে সংস্কার করা যায়, বেসরকারি কোম্পানির দাম বাড়ালে জনগণের হাতে কিছুই থাকে না। বলা হচ্ছে বিপিসি অদক্ষ, বিপিসি লোকসানি, তাই বেসরকারি খাত দরকার। তথ্য বলছে বিপিসি 2023-24 সালে নিট মুনাফা ছিল 3,943 কোটি টাকা এবং 2024-25 সালে মুনাফা ছিল 2,050 কোটি টাকা। এখানে অর্থ বছরের তথ্যটা আমরা দিয়ে দিয়েছি, আপনারা পত্রিকায় লিখিত পাবেন। অর্থাৎ যে প্রতিষ্ঠানকে ব্যর্থ বলে বেচে দেওয়ার আয়োজন চলছে, সেই প্রতিষ্ঠান পরপর 2 বছরে 2,000 কোটি টাকা মুনাফা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে। চলতি বছরের সংকট, হরমুজ প্রণালী বন্ধ হওয়া, বিশ্ববাজারে দৈনিক 1 কোটি ব্যারেল সরবরাহ ঘাটতি, এটি বিপিসির ব্যবস্থাপনাগত ব্যর্থতা নয়, এটি ভূ রাজনৈতিক ধাক্কা। জ্বালানি মন্ত্রী নিজেই সংসদে স্বীকার করেছেন বিপিসি এখন দৈনিক প্রায় 78 কোটি টাকা লোকসান দিচ্ছে, কারণ বিশ্ববাজারের দাম দ্বিগুণ হওয়ার পরও ভোক্তার কথা ভেবে দেশের দাম বাড়ানো হয়নি। এখন প্রশ্ন, এই ভর্তুকির বোঝা বেসরকারি কোম্পানি বহন করবে নাকি প্রথম দিনেই লিটারে টাকা বাড়বে? যুদ্ধকালীন সংকটকে বেসরকারীকরণের অজুহাত বানানো হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও সরবরাহ সংকটকে ঢাল বানিয়ে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে তড়িঘড়ি করে। গত 28শে জুলাই অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিদ্ধান্ত নিয়েছে সেপ্টেম্বর 2026 মেয়াদের পরিশোধিত জ্বালানি তেল আমদানির আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র জমার সময়সীমা 42 দিন থেকে কমিয়ে 10 দিন করা হবে। সংকটকালে দ্রুততা প্রয়োজন, আমরা তা অস্বীকার করি না, কিন্তু 42 দিনের দরপত্র 10 দিনে নামালে আন্তর্জাতিক বড় সরবরাহকারীরা এখানে অংশ নেওয়ার সুযোগ পায় না। ফলে কম দরদাতা বেশি দাম, এই সিন্ডিকেটের জন্য দুর্নীতির রাস্তা প্রশস্ত হয়। দ্রুততা আর স্বচ্ছতা পরস্পর বিরোধী নয়, কিন্তু এখানে দ্রুততার নামে স্বচ্ছতাকে বিসর্জন দেওয়া হচ্ছে।
বছরে 30,000 কোটি টাকার বাজার, এই বিপুল বাজার যদি কয়েকটি গোষ্ঠীর হাতে চলে যায় তাহলে প্রতি লিটারে 1 টাকা বাড়তি মুনাফাও বছরে 1000 কোটি টাকার লুণ্ঠনে পরিণত হতে পারে এবং তা আইনশুদ্ধ হয়ে যায়। জ্বালানি নিরাপত্তা রাষ্ট্রের হাতছাড়া হবে। জ্বালানি তেল সাধারণ পণ্য নয়, এটি প্রতিরক্ষা, কৃষি, বিদ্যুৎ, পরিবহন ও বিমান চলাচলের রক্তপ্রবাহ। দেশে একটিমাত্র শোধনাগার, ইস্টার্ন রিফাইনারি, মজুদ সক্ষমতা সীমিত, এমন ভঙ্গুর অবস্থায় সরবরাহ শৃঙ্খল বেসরকারি হাতে গেলে ক দুর্যোগ বা যুদ্ধের সময় রাষ্ট্র কাকে নির্দেশ দেবে? খ কোম্পানি যদি বলে লাভ হচ্ছে না, তেল আনবো না, তখন কি হবে? গ প্রত্যন্ত চর, হাওড়, পাহাড়ে অলাভজনক রুটে তেল পৌঁছাবে কে? ঘ বিপিসি যা লোকসান দিয়েও করে, বেসরকারি কোম্পানি কি সেটা করবে? যেদিন সিদ্ধান্তটি কোম্পানির বোর্ড রুমে চলে যাবে সেদিন থেকে বাংলাদেশ আর নিজের জ্বালানি নিরাপত্তার মালিক থাকবে না। শ্রমিকের কণ্ঠরোধ করার চেষ্টা, ফেডারেশনের মহাসচিব অভিযোগ করেছেন শ্রম আইনের 187 ধারায় জ্বালানি খাতের শ্রমিক সংগঠনের নেতাদের ক্ষেত্রে রহিত করার সুপারিশ পাঠানো হয়েছে শ্রম মন্ত্রণালয়ে। অর্থাৎ যারা এই বেসরকারীকরণের বিরুদ্ধে কথা বলবে তাদের আইন সুরক্ষা আগেভাগে কেড়ে নেওয়ার প্রস্তুতি। একদিকে সরকার আন্তর্জাতিক মহলে শ্রম অধিকারের প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে ঘরের ভেতরে শ্রমিক নেতার মুখ বন্ধ করার আয়োজন করছে। এই দ্বিমুখিতা আমরা প্রত্যাখ্যান করি। সরকারের কাছে আমাদের সরাসরি প্রশ্ন, 1 বেসরকারি খাতে পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিপণনের কোনো খসড়া নীতিমালা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন আছে কিনা, হ্যাঁ অথবা না বলতে হবে সরকারকে। 2 থাকলে সেই খসড়া আজই ওয়েবসাইটে প্রকাশ করা হবে কিনা। 3 কোনো সমীক্ষা, কোনো খরচ সুবিধা বিশ্লেষণের ভিত্তিতে এই সিদ্ধান্ত, সেই সমীক্ষা প্রকাশ করা হবে কিনা। কোন কোম্পানি এ পর্যায়ে এ বিষয়ে আবেদন বা প্রস্তাব দিয়েছে, তাদের নাম প্রকাশ করা হবে কিনা। 5 দরপত্রের সময়সীমা 42 দিন থেকে 10 দিনে নামানোর সিদ্ধান্তের কারিগরি ভিত্তি কি, এতে দরদাতার সংখ্যা কমছে কিনা তা প্রকাশ করা হবে কিনা। 6 বেসরকারি আমদানিকারক এলে ভোক্তা পর্যায়ের দাম কে নির্ধারণ করবে, বিআরসি নাকি কোম্পানি। 7 পতিত সরকারের আমলে যে বেসরকারি কোম্পানিকে জ্বালানি তেল বিপণনের অনুমতি দেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তের পুনর্মূল্যায়ন হয়েছে কিনা, না হয়ে থাকলে কেন। এটি শুধু আমাদের কথা নয়, স্বাধীন বিশেষজ্ঞরা কি বলছেন। সাংবাদিক বন্ধুরা, কেউ যেন না ভাবেন এটি নিছক বিরোধী দলের রাজনৈতিক বক্তব্য। দেশের স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান ও ভোক্তা সংগঠনগুলো একই কথা বলছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম স্পষ্টভাবে বলেছেন, জ্বালানি এমন একটি অত্যাবশ্যকীয় পণ্য যা মুনাফা করার মতো পণ্য নয়। দেশের জ্বালানি খাতকে সংকটময় করে তুলতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদের এলডি হলে ড্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি জানান, দীর্ঘমেয়াদে টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। প্রধানমন্ত্রী বলেন, তার সরকার এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় যেন দেশের মানুষ বিদেশমুখী না হয়। বিস্তারিত মোহন ইসলামের প্রতিবেদনে। চিকিৎসকদের সংগঠন ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতীয় সংসদের এলডি হলে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় অনুষ্ঠানে যোগ দিয়ে ডাক্তার জুবাইদা রহমান বলেন, মানবিক মূল্যবোধের জায়গা থেকে চিকিৎসকদের কাজ করতে হবে। আমি বিশ্বাস করি ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব বাংলাদেশের চিকিৎসক সমাজে মানবিকতার ও পেশাগত উৎকর্ষতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি মহল অস্থিতিশীল করার পায়তারা করছে। পরে আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত জীবনে বিঘ্ন না ঘটায়, চিকিৎসকদের সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বলেন, সরকার এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় যেন দেশের সব মানুষ মানসম্মত চিকিৎসা পায়। আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর, ইনশাআল্লাহ। দেশের জ্বালানি খাতকে সংকটময় করে তুলতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়।
বেশ সক্রিয়, তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। দীর্ঘমেয়াদে একটি টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ এবং দেশের মানুষকে ধীরে ধীরে আমরা সংকট থেকে ধীরে ধীরে আমরা বের করে নিয়ে আসতে পারি। মোহন ইসলাম, ৭১, ঢাকা। শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল এনে খোলা বাজারে বিক্রির মতো গর্হিত অপরাধ করেছে চট্টগ্রামের জেএমএস গার্মেন্টস, যাতে সহায়তা করেছে C&F এজেন্ট, কাস্টমস ও ইপিজেড কর্মকর্তারা। চট্টগ্রাম বন্ড কমিশনারেটের অভিযোগ অনুযায়ী এই প্রক্রিয়ায় বিক্রি করা হয় ১৪,০০০ টন কাঁচামাল, যার মাধ্যমে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে ৫৮৫ কোটি টাকা। একই সাথে ব্যাংকেও তৈরি হয়েছে ১১৮ কোটি টাকার দায়। রুহুল আমিনের রিপোর্ট। বিপুল দায়দানা আর অনিয়মের কারণে বছরখানেক ধরেই বন্ধ চট্টগ্রামের CEPZ এর ফাল্গুন গ্রুপের জেএমএস গার্মেন্টস। অভিযোগের ভিত্তিতে সম্প্রতি গার্মেন্টসটির আমদানি করা শুল্কমুক্ত কাঁচামাল পরিস্থিতি নিরীক্ষা করে বন্ড কমিশনারেট। পাওয়া যায় ব্যাপক গরমিল। প্রতিবেদন অনুযায়ী বন্ড সুবিধার আওতায় আনা কাঁচামালের মধ্যে গুদামে পাওয়া যায়নি ৯৫০০ টন ফেব্রিক্স, ৫,০০০ টনের বেশি অ্যাক্সেসরিজ ও ৬৭ টন প্যাকেজিং ম্যাটেরিয়ালস। অর্থাৎ এগুলো বিক্রি করে দেয়া হয়েছে খোলা বাজারে। প্রতিষ্ঠানটিকে দেয়া কারণ দর্শানোর নোটিশে ৫৮৫ কোটি টাকা শুল্ক কর ফাঁকির অভিযোগ আনে NBR এর চট্টগ্রাম বন্ড কমিশনারেট। এই বিশ্লেষক বলছেন, অভিযোগ প্রমাণ হলে দ্বিগুণ জরিমানা গুনতে হবে প্রতিষ্ঠানটিকে। আমি যখন বন্ড সুবিধাকে অপব্যবহার করব, সে অনুযায়ী বন্ডের আইন মোতাবেক আমার প্রতি আইনানুগ ব্যবস্থা নেবে। সেই আইনানুগ ব্যবস্থা হচ্ছে শুল্ক ডিউটি আমাকে আদায় করবে, অর্থাৎ আমি বন্ড সুবিধায় যে নিয়ে আসে সেই শুল্ক ডিউটি আদায় হবে সরকার। দ্বিতীয়ত, এই পণ্য আমি বন্ডের সুবিধা নিয়ে এসে আমি যদি বন্ডের আওতায় এটাকে এক্সপোর্ট করলাম না, অর্থাৎ আমি কোনো বৈদেশিক মুদ্রা অর্জন করলাম না, আনলাম না, সেটার এগেইনস্টে স্থানীয় বাজারে বিক্রির অভিযোগে আমি অভিযুক্ত হতে পারি। ইপিজেড এর কারখানা হওয়ায় শুল্কমুক্ত সুবিধায় 2টি বিলাসবহুল গাড়ি আমদানি করে কারখানাটি। অথচ কারখানা বন্ধ থাকলেও সেই গাড়ি সরকারকে ফেরত দেয়া কিংবা আরোপিত শুল্ক পরিশোধ করেনি জেএমএস। ওই প্রতিষ্ঠান যদি ওই বন্ডের শর্ত ভঙ্গ করে তাহলে গাড়ি ফেরত দিতে হবে, কাস্টমসকে ফেরত দিতে হবে, গাড়ি সরকারকে ফেরত দিতে হবে। অথবা যদি উনি নিতে চান তাহলে ওই আওতায় যা ট্যাক্স ডিউটি আসবে সেটা পরিশোধ করে সে গাড়ি নিতে পারেন, তার নিজের জিম্মায় নিতে পারবে। এটা হচ্ছে আইনের ব্যাখ্যা। অনিয়মের প্রক্রিয়া জানতে কারখানার কর্মকর্তা, বন্ড ও ইপিজেড এর একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে ৭১ বিজনেস। তারা জানান, বন্দর থেকে মালামাল নেওয়া হতো না বন্ডেড গুদামে, তবে সব পক্ষের সহযোগিতায় কাগজপত্র ঠিক দেখানো হতো। যদিও তা অস্বীকার করেছেন কারখানার কর্মকর্তারা, আর এ নিয়ে বক্তব্য দিতে চাননি বন্ড ও ইপিজেড কর্মকর্তারা। আচ্ছা, আমি তো সেটা আপনাকে বলা যাবে না। আমি তো যেগুলো দেখি, আমি এমপ্লয়ি হিসেবে যা অ্যাসাইন করে সেগুলোই করি। এই বিষয়গুলো আমার জানা নাই কোনো কিছু, আমি এগুলো কখনো দেখতামও না, এগুলো জানিও না, এই বিষয়ে আমার কোনো নলেজে নাই। কালকে আপনি একটু আমাদের ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করেন আর কি। হ্যাঁ, আপনার অফিসে আসেন, এদিকে কথা বলা যাবে। শুধু এই অনিয়ম নয়, রপ্তানি আয়ের ১১৮ কোটি টাকাও দেশে আনেনি কারখানাটি, যা বাধ্যতামূলক ঋণে রূপান্তর করেছে এক্সিম ব্যাংক। ২০২০ সালেও কারখানাটির বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগে মামলা হয়, যা এখনও বিচারাধীন উচ্চ আদালতে। এসব বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাড়া দেননি ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা মাহমুদ। সম্প্রতি ফাল্গুন গ্রুপের আরেক কারখানা মডিস্ট গার্মেন্টসের বিরুদ্ধেও শুল্ক কর ফাঁকির অভিযোগ এনেছে বন্ড কমিশনারেট। রুহুল আমিন, ৭১, ঢাকা। কালো জাদু, তন্ত্রমন্ত্র ও তান্ত্রিকের প্রতি কিছু মানুষের বিশ্বাস প্রাচীনকাল থেকেই, আর এই সুযোগেই কিছু প্রতারক মানুষের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। বর্তমানে এই তন্ত্রমন্ত্রের বিস্তার বেড়েছে ফেসবুক, ইউটিউবেও। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভণ্ড তান্ত্রিকদের মাধ্যমে এখন শত শত মানুষ প্রতারিত হচ্ছে। দর্শক, এমন কিছু ভণ্ড তান্ত্রিকের গল্প জানাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে আসক্ত, এমন সন্দেহে অন্য নারীর হাত থেকে স্বামীকে বাঁচাতে ছন্দা আক্তার শরণাপন্ন হন ফেসবুকের তান্ত্রিক রহমত আলী কবিরাজ নামের একটি অ্যাকাউন্টের সাথে। টাকা দিলেই স্বামীর সাথে সংসারে শান্তিও ফিরবে বলে আশ্বস্ত করেন ভণ্ড কবিরাজ। প্রথম ধাপে বিকাশে টাকা দেয়া হয় ১৫০০। এভাবে ১৫,০০০ টাকা খরচ করেও সমাধান মেলেনি। এবার জিনের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন কবিরাজ, যার জন্য ছন্দাকে মানতে হবে কিছু কঠোর নিয়ম। হাতের তালুতে সাদা মিষ্টির সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিশিয়ে ধরে রাখতে হবে মোমবাতির উপর, যার মাধ্যমেই হবে সমাধান। কবিরাজের কথা অনুযায়ী এমন কাজ করতে গিয়ে হাতই পুড়ে যায় ছন্দার।
ফেসবুক কিংবা ইউটিউবের এ সকল ভণ্ড তান্ত্রিকদের টাকা দিলেই যারা মনে করছেন পারিবারিক সমস্যার সমাধান হবে তারা অনেকটাই বোকার স্বর্গে বাস করছেন। কারণ এ সকল প্রতারকের মূল উদ্দেশ্য বিভিন্ন পরামর্শের মাধ্যমে গ্রাহককে প্রাথমিকভাবে অসুস্থ করে তোলা আর তারপর গ্রাহকের কাছ থেকে বারবার টাকা নেয়া। এই ঘটনায় রাজধানীর খিলক্ষেত থানায় মামলা হলে তদন্তে নামে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। তদন্তের দায়িত্ব পান পুলিশের উপপরিদর্শক নাজমুল হক। প্রাথমিকভাবেই তিনি বুঝতে পারেন ভণ্ড কবিরাজের খপ্পরে পড়েছে ছন্দা আক্তার। যারা এই কাজটা করার আগে 1,000, 2,000 বা 5,000 টাকায় শেষ হয়ে যায়, বাট যাদের হাতে ক্ষত হয়ে গেছে তাদের কাছ থেকে 50,000, 60,000, 1 লক্ষ টাকা এইরকম টাকাও তারা প্রতারণা করে হাতিয়ে নেয়। এই বলে যে আপনার এই যে ক্ষতটা হয়েছে এটা হলো আপনাকে সারাইতে হলে জিনের তদবির লাগবে। এই জিন যখন আপনাকে বলা হয়েছিল হয়তো বা আপনি এটা আমি যেভাবে বলছিলাম সেভাবে আপনি করতে পারেন না, এই জন্য জিন বাবা রাগ করছে। এই ঘটনায় বিকাশের যে নাম্বারে টাকা পাঠানো হয়েছে তার সূত্র ধরেই ভণ্ড কবিরাজের মুখোশ উন্মোচন করতে মাঠে নামে পিবিআই। তদন্তে দেখা যায় ভুয়া এনআইডি দিয়ে সিম সংগ্রহ করে মোবাইল ব্যবহার করছে অপরাধীরা। তবে পেমেন্ট নেয়া মোবাইলের একটি সিমের সূত্র ধরে তদন্তে আসে নতুন মোড়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্তকারীরা জানতে পারে কুমিল্লার চান্দিনা থানার ওহিদ মিয়া ওরফে কুয়েত এবং মাহে আলম নামের 2 জন এমন চক্রের সদস্য। আমার কাছে বা আমাদের কাছে যে ডকুমেন্টসটা ছিল সেটা হলো যে মোবাইল নাম্বারের একটা লাস্টে 2টা ডিজিট ছিল, 3টা ডিজিট ছিল, আর হলো সে কি ফোন ইউজ করে এই ফোনের মডেলটা শুধু ছিল। আমরা এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন টেকনোলজি প্লাস ম্যানুয়াল সোর্স দিয়ে কিন্তু আমরা আসামিটাকে বের করছি। রহমত আলীর কবিরাজ নামের ফেসবুক পেজটি কিভাবে পরিচালিত হয় তাও খতিয়ে দেখেন তদন্ত কর্মকর্তা। প্রযুক্তির সহায়তায় প্রতারক কুয়েত ও মাহে আলমের উপর নজর রাখা হয়। তাদের অবস্থান বেদে পাড়ায় হওয়ায় গ্রেফতারের জন্য বেগ পেতে হবে বলে ধারণা ছিল পুলিশের। কারণ সেখান থেকে কাউকে গ্রেফতার করতে গেলেই বাধা দেয় গ্রামবাসী। তাই প্রথমে সরাসরি না গিয়ে ড্রোন দিয়ে পুরো গ্রাম আর 2 অপরাধীর বাড়ি শনাক্ত করে পিবিআই। আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল আমাদের যে তারা ডিজিটাল যে ডিভাইসগুলো ছিল সেগুলো খুব বেশি দিন ইউজ করতো না। বাংলাদেশ ছাপিয়ে এই প্রতারণার জাল ভারতেও বিস্তৃত বলে জানায় তারা। তারা কিন্তু পোস্ট বুস্ট করে এভাবেই যে ফিমেল ইন্ডিয়া, ফিমেল বাংলাদেশ, তাদের টার্গেট অডিয়েন্স হলো ফিমেল, এবং তারা রেঞ্জ দিয়ে দেয় যে 25 থেকে 35 বছর মহিলাদেরকে তারা টার্গেট করে থাকে। এই চক্রটি কখনো হোসেন কবিরাজ, কখনো তান্ত্রিক কবিরাজ, কখনো বা আসমা কবিরাজ ও রহমত আলী কবিরাজ সহ বিভিন্ন নামে ফেসবুক ও ইউটিউবে প্রতারণার জাল বিস্তার করে। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা।